আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সাথে আছি নবম দশম সকল গণিত এবং উচ্চতর গণিত এর সকল শিক্ষার্থীদের সাথে। তো আমি বরাবরের মতো আজকে আমি যে অধ্যায়টার প্রশ্নটার সমাধান করব, এই প্রশ্নটা হচ্ছে আমাদের যারা নবম দশম উচ্চতর গণিতের স্টুডেন্ট, এই উচ্চতর গণিতের 2 নাম্বার অধ্যায়। এই অধ্যায়টা কিন্তু অনেকজনে জটিল মনে করেন। এই অধ্যায়টা আসলে অনেকজনে ভয় পায়, কঠিন মনে করে, যার কারণে এই অধ্যায়টা নিয়ে আসলাম যে একটা সৃজনশীল আপাতত সমাধান করি। এই একটা প্রশ্নের সমাধান করলেও আমাদের মোটামুটি হইলেও একটা আইডিয়া হবে এই অধ্যায়ের উপরে, যে এই অধ্যায় থেকে আমাদের কোন ধরনের প্রশ্ন আসে। আর আপনারা এতটুকু জানেন যে নবম দশম উচ্চতর গণিতে যদি আমরা একটা অধ্যায়ের 2 থেকে 3টা প্রশ্ন সমাধান করি, তাহলেই আমাদের সম্পূর্ণ অধ্যায়ের সবগুলা নিয়মের ম্যাথ আলোচনা হয়ে যায়। এই নিয়মগুলাই আমাদের বারবার রিপিট করে। অর্থাৎ আমাদের একটা অধ্যায়ের উপর যদি 100 সৃজনশীল থাকবে, ওই 100 সৃজনশীল হইতেছে ওই 3টা নিয়মেই। এই নিয়মের বাইরে একটা প্রশ্ন আপনি পাবেন না, যে মানে যেগুলো বোর্ডে আসে আর কি, এরকম প্রশ্ন। আর বোর্ডের বাইরে এগুলা ভিন্ন নিয়ম হতে পারে, কিন্তু ওইগুলো আমাদের জানার দরকার নাই। যে প্রশ্নগুলো আমাদের বোর্ডে আসে ওই প্রশ্নগুলাই আমরা সমাধান করতে পারলেই আমাদের জন্য এনাফ। আরো একটা বলি, আমাদের যে বিদ্যাকোষ প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের বিদ্যাকোষ এসএসসি। বিদ্যাকোষ এসএসসি যেটা, সেটার চ্যানেলে এটা আপলোড হবে। তো সবাই এই চ্যানেল থেকে, চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার একটা লিংক দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিংক। এই টেলিগ্রাম চ্যানেলের এই লিংক আপনারা টেলিগ্রামে অ্যাড হবেন। এখানে আমি যে কাজটা করব, এই নবম দশম শ্রেণীর এখন বর্তমানে অনেকের আসলে এই প্রশ্নটা সমাধান করলে উপকৃত আপনারা হবেন, কারণ আপনাদের অনেকেরই হচ্ছে এরকম অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রাক নির্বাচনী এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা কিন্তু চলতে আছে। তো এই পরীক্ষাগুলো শেষ হইলে আমি কিছু ফ্রি প্লে লিস্ট নিয়ে আসবো। দেখেন, আগের থেকে কিন্তু লেখাগুলা আপনারা আপনারা নিজেই বলছেন বা আপনারা বলতেছেন আর কি, যে আগের চেয়ে লেখাগুলা স্পষ্ট বোঝা যাইতেছে। তো এখন যদি আপনাদের জন্য আমি ফ্রিতে একটা প্লে লিস্ট নিয়ে আসি, আমি জানি এটা প্রচুর পরিমাণে ভিউ হবে এবং আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। তো এই প্রত্যেকটা ভিডিওর যে লিংক, সেটা কিন্তু আমি কি করব, টেলিগ্রাম চ্যানেলে দিব। তো আপনারা অ্যাড থাকতে পারেন, এতে আপনাদের হচ্ছে ভালোই হবে। এবং বিভিন্ন ধরনের সাজেশন এগুলো হইতেছে এই পরীক্ষার জন্য সাজেশন। দেখেন, এতদিন কিন্তু আমার লেখাগুলো স্পষ্ট ছিল না, সাজেশন দিতে পারতেছি না, কিন্তু সামনে তো আরো পরীক্ষা আসবে নাকি, নির্বাচনী পরীক্ষা আসবে, বোর্ড পরীক্ষা আসবে, ওই পরীক্ষাগুলোর সাজেশন দিব। তো যাই হোক, আপনারা অ্যাড থাকতে পারেন। দেখেন, আমি যে কয়টা সৃজনশীল প্রশ্নের সমাধান করছি, আমি নিজ দিক থেকে উপরের দিকে যাই। তো সেই অনুযায়ী আমি হচ্ছে আগে ছোট গ নম্বর। ছোট গ নম্বরে বলছে আমাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আরো একটা কথা বলি, গত ভিডিওতে আমি ত্রিকোণমিতির যে অধ্যায়টা, অষ্টম অধ্যায়, সেই অধ্যায় থেকে আমি একটা প্রশ্ন সমাধান করছিলাম, কিন্তু গ নম্বরে ছোট্ট একটা ভুল, যেটা আসলে মনের ভুলের কারণে এই জিনিসটা হয়েছে। আমি কিন্তু এতটুকু জানি যে এক পাশে বর্গ করলে আরেক পাশেও করতে হবে, কিন্তু কোনো একটা কি কারণে হয়তোবা আমার আসলে এটা মনে ছিল না, বা অতটুকু আমি খেয়াল করছিলাম না, যার কারণে আমাদের যে উত্তরটা আসছিল সেই উত্তরটাও কিন্তু মিলে নাই। তো আহ, আমি ওইটার ডেসক্রিপশনেও লেখা দিছি, ভিডিওতে বলে দিলাম যে ওইখানে আমাদের এক পাশে বর্গ করছি, কিন্তু আরেক পাশে বর্গ করাটার কথা আর মনে ছিল না, ওটা করা হয়েছিল না, যার কারণে হচ্ছে সঠিক উত্তরটা আসে নাই। তো আপনারা দুই পাশে বর্গ করে ট্রাই করতে পারেন, এবং পরবর্তীতে হচ্ছে আমি যে আর গুণনটা করছিলাম
এবং কস কমন নিলাম, ওই কমন টমন নিলে দেখবেন যে ওই একই নিয়মেই করলে আমাদের সঠিক উত্তরটাই আসবে। তো এখানে আমাদের এফ অফ এক্স যেহেতু নিচে, এই এফ অফ এক্স আমার উদ্দীপকে কোনটা দেওয়া আছে যেটা, এখানেও কিন্তু আমার ক নম্বরে এফ অফ এক্স দেওয়া আছে, কিন্তু এটা নেওয়া যাবে না। আমাদের নিচে যে এফ অফ এক্স সেটা বলতে আমাদের উদ্দীপকের এফ অফ এক্স কে বোঝানো হচ্ছে। তো উদ্দীপকের এটা, তাহলে আমাদের ভগ্নাংশটা হয় এরকম, লবে হয় হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7, আর নিচে হচ্ছে আমার এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এরকম হয়। এই সমস্ত একটা ভগ্নাংশ আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? আংশিক ভগ্নাংশে প্রকাশ করা বলতে বোঝায় এই ভগ্নাংশকে ভেঙে দুইটা, তিনটা বা আরো বেশি ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কয়েকটা ভগ্নাংশে প্রকাশ করতে হবে, যে সবগুলা ভগ্নাংশ যদি আমি যোগ করে দেই, যোগ করে দিলে যেন আমাদের ফাইনালি এটা আসে। আচ্ছা, এবার আমাদের এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য সর্বমোট 5টা নিয়ম ছিল। এর মধ্যে একটা নিয়মে ছিল, যদি আমাদের এই যে দেখেন উপরে লব এবং হর, লবে কি একটা বহুপদী দেওয়া আছে, এই বহুপদীর মাত্রা কত, এই বহুপদীর মাত্রা বলতে প্রত্যেকটা পদের যে পাওয়ার আছে সব থেকে বড় পাওয়ার কোনটা, এখানে হইতেছে আমাদের 2, তাহলে এই বহুপদীর মাত্রা হচ্ছে 2, তাহলে উপরেরটার মাত্রা হচ্ছে 2 আর নিচেরটার মাত্রা হচ্ছে আমাদের 3। তাহলে কি নিচের বহুপদীর মাত্রা কি বড় হয়েছে না? আচ্ছা, যদি নিচের বহুপদীর মাত্রাটা বড় হয়ে যায়, তাহলে আমাদের কাজ হইতাছে এর নিচেরটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং প্রত্যেকটা উৎপাদকের উপরে এ, তার উৎপাদকের উপরে বি, আবার এ স্কোয়ার সংবলিত হলে সেটার উপরে বি এক্স প্লাস সিউ দিতে পারি আমরা, ওইভাবেই জিনিসটা আসবে। তো নিয়মটা এরকম ছিল। আমি যদি প্রথমে এটা কি উৎপাদকে বিশ্লেষণ করি, দেখেন এখান থেকে আসি, আমার এই দুইটা থেকে কিন্তু এক্স স্কোয়ার কমন যাবে, এক্স স্কোয়ার কমন গেলে হবে এক্স প্লাস 1, আবার এই দুটা থেকে যদি আমরা প্লাস 4 কমন নেই তাহলেও হবে এক্স প্লাস 1, তাহলে আমি এক্স প্লাস 1 কমন নিব, এক্স স্কোয়ার প্লাস 4 হবে। আচ্ছা, তার মানে আমার এই ভগ্নাংশ, এই এটা যে কথা আমার এটা সেম কথাই, তাহলে আমরা ধরতে পারি, আচ্ছা এটা মুছি আমরা, এখানে লিখবো মানে এটা জাস্ট আমি বুঝাইলাম, এটা আপনারা একটা সাইটে উৎপাদকের বিশ্লেষণটা আগে দেখাবেন, তারপরে লিখবেন যে ধরি, এটা আমরা অভেদক চিহ্নটা দিই, অভেদ চিহ্ন, এত সমান হচ্ছে না, আগে এটা লেখেন যে এত সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7, নিচে হচ্ছে এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 4। এবার এটার সমান আপনি ধরতে পারেন, তাহলে জিনিসটা আরো ভালো হবে। ধরি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 4, অভেদক চিহ্ন, এই যে এটার উপরে দিব আমরা a, অর্থাৎ a ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস হচ্ছে এখানে যেহেতু আমাদের a স্কোয়ার আছে এবং এটাকে তো আর ভাঙানো যাবে না, তাহলে এটা আমরা নিচে দেওয়ার পরে আমরা উপরে দিব bx প্লাস c, এটা আমরা দিব। এবং এখানে আমি যে কাজটা করব, এই পাশে আমার হরে যে জিনিসটা আছে সেটা দ্বারা আমি উভয় পাশে গুণন করে দিব, গুণন করে দিলে আমাদের যে জিনিসটা হবে, আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7, তাহলে এটার সাথে এটা কাটা যাবে, শুধু এটা চাই না, এটার সাথে গুণন হবে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4
প্লাস bx প্লাস c ইন্টু x প্লাস 1 এরকম হবে। এবার আমি চাইতেছি শুরুতে এর মান বের করব। এর মান যদি আমি বের করতে চাই, এর নিচে যেটা আছে সেটা সমান আমার শূন্য ধরতে হবে। আচ্ছা, তাহলে আমি x প্লাস 1 কিন্তু শূন্য ধরতে পারি। x প্লাস 1 যদি আমি শূন্য ধরি, x এর মান আসবে হচ্ছে -1। আচ্ছা, তার মানে আমি এই 2 নাম্বার সমীকরণে x এর জায়গায় -1 বসাইতে পারি। আচ্ছা, তাহলে কত হবে আমাদের? এখানে -1 বসাইলে -1 স্কয়ার প্লাস 4 ইন্টু -1 -7, এটা ইকুয়াল হচ্ছে a ইন্টু -1 এর পাওয়ার স্কয়ার প্লাস 4 প্লাস b ইন্টু -1 প্লাস c আর হচ্ছে -1 প্লাস 1। দেখবেন আমরা যদি সবগুলা x এর জায়গায় -1 বসাই তাহলে আমাদের ঠিক এরকম আসবে। এবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই -1 আর +1 কিন্তু কাটা যায়, তাহলে এটা আমাদের হয় 0, আর 0 এর সাথে যদি আমরা এতটুকু গুণন করি তাহলে এই সম্পূর্ণটুকু কিন্তু 0 হয়ে যাবে, আর 0 এর সাথে আমার এতটুকু যোগ করলে কিন্তু আমাদের ফাইনালি এটাই থাকবে, এটুকুর অস্তিত্ব কিন্তু আর থাকবে না। আচ্ছা, এবার -1 কে স্কয়ার করলে হবে 1, এই মাইনাস প্লাসে হয় মাইনাস, 4 ওকে 4 -7, এটা হচ্ছে আমার a ইনটু -1 কে স্কয়ার করলে হয় 1 প্লাস 4। তাহলে এই এর সাথে যা আছে এ পাশে আসলে ভাগ হবে, আর 1 -4 মানে হচ্ছে -3, -3 আর -7 এটা হয় আমাদের -10। তাহলে -10 আর এই পাশে আসলো 4 রেখে 5, এই 5 এসে ভাগ হবে, এটা হচ্ছে আমার এর সমান। সুতরাং এর সমান হচ্ছে আমাদের -2। এর মান আমরা কত পাইলাম? -2 পাইলাম। আচ্ছা, এর মানটা আমরা এখানে লেখা রাখি। কিভাবে আমরা এর মান -2 পাইলাম সেই জিনিসটা আশা করা যায় যে আপনারা বুঝছেন। এটা কিন্তু আপনারা এর আগে যদি কিছু হইলেও আংশিক ভগ্নাংশে প্রকাশ এই ধরনের ম্যাথ করে থাকেন অবশ্যই কিন্তু বোঝার কথা। আচ্ছা, আমি এর মান -2 পাইছি। এবার আমার টার্গেট হচ্ছে বির মান এবং সির মান বের করা। উপরে যদি শুধুমাত্র আমাদের বি থাকতো তাহলে আমি নিচে যেটা আছে ওইটা সমান 0 ধরতে পারতাম, কিন্তু এখানে বি এবং সি যেহেতু আছে তাহলে নিচেরটাকে 0 ধরে আমি x এর মান নিয়ে আসব, আর সেই মান বসায় দিয়া আমি হইতাছে এই মানগুলো বের করব, এরকম তো আর হবে না। এখন আমি কি কাজ করতে পারি? আমি এই 2 নাম্বার সমীকরণকে একটু মডিফাই করতে পারি। মডিফাইটা আমরা করব কিভাবে? মডিফাইটা হচ্ছে আমাদের এই পাশে যে জিনিসটা আছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 7, x স্কয়ার প্লাস 4x মাইনাস 7 এটা লিখবো। এই সমীকরণকে আমার মডিফাই, তাহলে a x স্কয়ার মানে a দিয়ে আমি গুণন করলে প্লাস হচ্ছে 4a এরকম হয়, আর এই দুইটা যদি আমি গুণন করে দেই তাহলে হবে আমাদের প্রথম যে কাজটা হবে bx দিয়ে আমি x কে গুণন করব, হয়ে যাবে bx স্কয়ার, bx স্কয়ার হবে। এরপর bx দিয়ে আমি 1 কে গুণন করলে আমাদের bx হবে। এরপর আমাদের c দিয়ে x কে গুণন করলে আমাদের cx হবে। এরপর হচ্ছে আমাদের এই c দিয়ে 1 কে গুণন করলে c হবে। আচ্ছা, এবার আমাদের x স্কয়ারের সাথে কত আছে মনে মনে? যারা সহগ বুঝেন, x স্কয়ারের সাথে মনে মনে 1 আছে, এই জিনিসটা মনে রাখবেন আপনারা। x এর সাথে কত আছে? -4 আছে, হ্যাঁ প্লাস 4,
প্লাস 4 আছে এটা, যাই হোক -7। এখানে আমাদের দুইটা পদ আছে ax² এবং bx²। এই দুইটার মধ্যে থেকে আমরা x² কমন নিতে পারি। x² কমন নিলে আমাদের আসবে a + b। আর যে কয়টা পদে আমাদের x আছে, এই যে এই দুইটা পদ, এই দুইটা পদ থেকে কিন্তু আমরা x কমন নিতে পারি। সেই পদটা হবে আমাদের b + c। আর হচ্ছে আমাদের এই 4a এবং c, এই দুটার সাথে কোনো প্রকার x নাই, তাহলে এটা আমরা ধ্রুবক চিন্তা করতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি 4a + c। এবার এই পক্ষের সাথে আমি এই পক্ষের একটা তুলনা করব। তুলনা তুলনা বলতে বোঝায় এখানে x² এর সাথে আছে a + b, আর এই পাশে আছে হচ্ছে 1। তাহলে আমরা x² এর সহগ সমীকৃত করে পাই কি পাই জিনিসটা, a + b হচ্ছে আমাদের 1 এর সমান। a + b কত, 1 এর সমান। এবার আমি এই সমীকরণটাতে কি করব, a এর মান কত, -2। এই -2 আমি আইসা এখানে বসাবো। তাহলে এর জায়গায় -2 প্লাস b হচ্ছে আমাদের 1 এর সমান। b এর আগে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস, তাহলে 1 + 2 তার মানে হচ্ছে আমাদের 3। হইছে? তাহলে আমরা এর মান পাইছিলাম -2 আর b এর মান পাইছি হচ্ছে 3। এবার আমাদের x এর সাথে আছে b + c, x এর সাথে আছে হচ্ছে 4। তাহলে b + c আমরা 4 লিখতে পারি। অন্য কলম দিয়ে লিখবো নাকি? আচ্ছা, তাহলে আমাদের x এর সাথে আছে b + c, x এর সাথে আছে 4। তাহলে b + c এবং x + 4 সমান। এবার আমি এই b এর জায়গায় লিখতে পারি 3, অর্থাৎ 3 + c, এটা হচ্ছে 4 এর সমান। 3 এর আগে মনে মনে প্লাস আছে, এর পাশে গেলে মাইনাস। c সমান হচ্ছে 4 - 3, সুতরাং c সমান হচ্ছে 1। এবার আমি এর মান পাইলাম, b এর মান পাইলাম, c এর মান পাইলাম। এই কলম তো দেখি আরো মুশকিল, এখন কি কম হবো। কলম আরো আছে, যাই হোক আমরা a, b এবং c এই তিনটা জিনিসের মান কিন্তু আমরা পাইছি। এই তিনটা মান হচ্ছে আমি এই সমীকরণ 1 এ বসাবো। তাহলে আমাদের এই পক্ষের মধ্যে আমি এখন a, b এবং c এর মানটা বসাই। তাহলে কত হবে, এর জায়গায় হয়ে যাচ্ছে -2। তাহলে -2 ডিভাইডেড বাই x + 1 প্লাস b এর জায়গায় হয়ে যাচ্ছে 3, অর্থাৎ 3x। 3x প্লাস হচ্ছে c বলতে 1 ডিভাইডেড বাই x² + 4। যেহেতু এইটার আগে আমাদের মাইনাস আছে, এটা আমরা পরে লিখতে পারি, আর এটা আমরা আগে লিখতে পারি। অর্থাৎ 3x + 1 ডিভাইডেড বাই x² + 4, এই ভগ্নাংশ থেকে যদি আমরা 2 ডিভাইডেড বাই x + 1 x + b লিখছি, এটা আমরা বাদ দিয়ে দেই, তাহলেই আমাদের এই ভগ্নাংশটা আসবে। এবার একটা কথা বলি, আমাদের অ্যানসার এটা আসছে। এখন আমরা একটু পরীক্ষা করে দেখব। আসলে আমাদের আংশিক ভগ্নাংশ বলতে বোঝায় যে এই দুইটা বিয়োগ করি বা যোগ করি, যেভাবেই হোক, যাতে এটা ফেরত আসে। তো দেখব যে এই দুইটা গুণন করলে আসলে আমাদের ওটা আসে কিনা, সেটাই এখন আমরা দেখব। আমরা এখন বিয়োগ করব। তাহলে আমাদের ভগ্নাংশ ছিল এই যে এটা, এই ভগ্নাংশটা রাখি। আর আমাদের আসতে হচ্ছে যে এটা। আচ্ছা, তাহলে এটা একটু উপরে লিখি। 3x + 1 এখানে হচ্ছে x² + 4 -2 ডিভাইডেড বাই x + 1।
এটাই তো এখন আমরা ক্যালকুলেশন করব। আমরা এই দুইটা ভগ্নাংশই পাইছি, তাহলে দুইটার লসাগু নিব। এবার হচ্ছে এটা আর এটা চলে যাবে, এই x+1 আমার এটার সাথে গুণন হবে, অর্থাৎ 3x+1 এটার সাথে x+1 গুণন হবে, আর -2 এটা এটা চলে যাবে আমার এটা জায়গায় গুণন হবে। ভগ্নাংশের বিয়োগ যারা পারেন তারা কিন্তু এই জিনিসটা বুঝবেন। এই দুইটা গুণন করলে আমাদের এটা হয়, বা আমরা এটাই রাখতে পারি। আগে আগে আমরা পরিবর্তন না করলাম। আমরা দেখবো যে উপরে আসলে এই x² + 4x - 7 আসে কিনা। তো এটা হয় আমাদের 3x² 3x + x + 1 -2x² -8। এবার দেখেন আমাদের উপরে আমরা এই দুইটা গুণন করলাম, আর -2 দ্বারা আমরা এটাকে গুণন করলাম। গুণন করার পরে এই 3টা x² থেকে 2টা x² বাদ, তার মানে একটা x², আর 3টা x আর একটা x, তার মানে হইতাছে 4টা x, আর 1 থেকে 8, তাহলে যেহেতু চিহ্ন নেই দুই ধরনের বিয়োগ করব। 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7, বড়টার আগে ছিল মাইনাস, সেই মাইনাস দিলাম, আর নিচে হচ্ছে আমাদের এটা ছিল। এই দুটা গুণন করলে আমাদের যে এটাও পাওয়া যাবে, x² + x² + 4x + 4। তার মানে বোঝা গেল যে আমাদের আসলে ম্যাথটা ঠিক আছে, যেহেতু আমাদের আসলে এই দুইটা বিয়োগ করে আমাদের এটা আসছে, তার মানে আমাদের ম্যাথটা ঠিক আছে। তো এইভাবে আমরা আসলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আংশিক ভগ্নাংশ একদম সম্পূর্ণ আংশিক ভগ্নাংশে প্রকাশ করে দেখাইছি ডাইরেক্ট। আশা করা যায় যে এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি চলে যাবো হতেছে খ নাম্বার ম্যাথ। এই ক্লাসগুলা কেমন লাগে, আমি একটা এমসিকিউ ক্লাস এরকম নিয়ে আসবো মাঝে মধ্যে। এগুলা 27 ব্যাচের জন্য এইগুলা আসলে খুবই উপকার হবে, আর 28 ব্যাচের স্টুডেন্টরাও করতে পারে, ওদেরও উপকার হবে। তো কথাটা হইতাছে যে একটা এমসিকিউ ক্লাস নিয়ে আসলাম, ওই এমসিকিউ ক্লাস হইতাছে এই অধ্যায়ের একটা টাইপ নিয়ে আমরা একটু সময় নিয়ে আলোচনা করলাম। এরকম আমাদের পি অফ এক্স দেওয়া আছে হচ্ছে আমাদের এই যে এতটুকু, তারা বলছে যে পি অফ এক্স হইতাছে 0, তার মানে এইটুকু হয়ে যাচ্ছে আমাদের শূন্যের সমান। x ইনভার্স 3, y ইনভার্স 3, z ইনভার্স 3, 3x ইনভার্স 1, y ইনভার্স 1, z ইনভার্স 1, এরকম হয়। তো এটা সমান দেওয়া আছে হচ্ছে 0। আমাদের প্রশ্নের মত অনুযায়ী এটা সমান কিন্তু 0ই লেখা যায়। তো এটাকে লেখা যায় 1/x³ 1/y³ 1/z³ -3 × 1/x 1/y 1/z। এখান থেকে আমাদের এই দুইটা জিনিস নিয়ে আসতে হবে, এই দুইটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে এটা থেকে। তো এইটা আমরা 1/x³ দিতে পারি, এটাকে 1/y³ 1/z³ a³ + b³ + c³ -3abc, এরকম একটা ফর্মুলা কি আমাদের আছে না? ফর্মুলাটা লেখা দেই। আমাদের ফর্মুলাটা হইতাছে a³ + b³ + c³ -3abc, এটা হচ্ছে হাফ ইন্টু a + b + c a - b হোল স্কয়ার
বি মাইনাস সি হোল স্কয়ার, এই ফর্মুলাটাই জাস্ট হচ্ছে আমরা এটার মধ্যে লিখব। এ বলতে 1/x, বি বলতে 1/y, সি বলতে 1/z। আচ্ছা, এখান এটা সমান হইতেছে আমাদের 0। এবার আমরা যদি এখান থেকে হাফ এই পাশে গুণন আছে, ওই পাশটা গেলে যদি ভাগ হয়ে যায় তাহলে কি আর হাফের অস্তিত্ব থাকবে? সূত্রে এখানে হাফ আসে, পরবর্তীতে আমরা এটুকুই লিখবো, এখানে জাস্ট হাফ লিখবো না। কেন? কারণ হাফ ওই পাশে শূন্যের নিচে চলে যাবে, আর শূন্য ভাগ হাফ মানে হইতেছে শূন্য। এবার আমাদের এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা জিনিস গুণন করলে আমাদের হয় 0। তাহলে আমি এটার সমান 0 লিখতে পারি, অথবা হচ্ছে আমরা এটার সমান 0 লিখতে পারবো। তাহলে আগে আমরা এটার সমান 0 লিখি। হয় এটার সমান 0। এবার আমরা লসাগু করব। তাহলে হয় এই যে x আর x চলে যাবে yz, y আর y চলে যাবে xz, z আর z চলে যাবে xy। এবার xyz এই পাশে ভাগ আছে, ওই পাশে গুণ গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের এতটুকু সমান হচ্ছে 0। আর এটা আর এটা কিন্তু সেম, বা xy yz zx সমান হচ্ছে 0। তাহলে আমাদের একটা জিনিস প্রমাণ হয়েছে। অথবা এখানে করি, or 1/x minus 1/y whole square, 1/y minus 1/z whole square, 1/z minus 1/x এটার উপর স্কয়ার। এটাও তো অন্য একটা রাশি ছিল, দুইটা রাশির গুণফল যেহেতু 0, তার মানে তাদের আলাদা আলাদা রাশির যোগফল হবে 0। আচ্ছা, এবার এখানে আবারও একটা জিনিস খেয়াল করেন, যেখানে তিনটা ফাংশন আছে আলাদা আলাদা, যে তিনটার বর্গের সমষ্টি হইতেছে 0। তো কয়েকটা রাশির বর্গের যোগফল যদি 0 হয়, তাহলে আমরা আলাদা আলাদা রাশি সমান 0 লিখতে পারি। তাহলে আবার লিখবো যে হয় আমাদের 1/x minus 1/y হচ্ছে 0, 1/x হচ্ছে 1/y এর সমান। আমরা আর গুণন করলে অথবা উভয় পাশে আমরা উল্টাইও দিতে পারি, এভাবে বলতে পারি। তাহলে আমাদের হয় x = y, x এবং y সমান আবার 1/y minus 1/z, এখান থেকে হবে 1/y = 1/z, উল্টা দিলে y = z। তো x এবং y সমান, এখানে বলছে y এবং z সমান, তাহলে সুতরাং x = y = z, এই তিনটার সমান। এটাও আমরা দেখাইলাম, আর এটার সমান হইতেছে 0, সেই জিনিসটাও দেখাইলাম। তো এই ছিল হচ্ছে আমাদের খ নাম্বার ম্যাথ। এখন চলে যাব ক নাম্বার ম্যাথ। ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এই উপপাদ্যগুলো আমাদের লাগবে হচ্ছে এই অধ্যায়ের কিছু ক নাম্বার প্রশ্ন, এগুলা যেমন এটা সমাধান। এই ফাংশনের একটা উৎপাদক x+2, যেহেতু একটা উৎপাদক x+2,
তাহলে আমি x প্লাস 2 সমান 0 ধরলে x এর মান পাবো হচ্ছে -2। আমার এই ফাংশনের একটা উৎপাদক x প্লাস 2 হবে। যদি আমরা x এর জায়গায় -2 বসাই তাহলে হয় আমাদের f অফ -2। f অফ -2 মানে কি, এই প্রত্যেকটা x এর জায়গায় আমার -2 হবে। তাহলে হয় -2 তার পাওয়ার 3 প্লাস 5 ইন্টু -2 পাওয়ার স্কয়ার প্লাস a ইন্টু -2 প্লাস a। এটা কিন্তু হয়, যেহেতু একটা উৎপাদক x প্লাস 2 তার মানে এইটুকু আমাদের অবশ্যই শূন্য হবে। এবার এইটুকু সমাধান করে আমার এর মান নিয়ে আসতে হবে। -8 প্লাস 5 ইন্টু 4 -2a প্লাস 8 হচ্ছে 0। তাহলে 5 4 5 20, এই -8 প্লাস 8 কাটা, আর 2a এবং 20 হচ্ছে সমান, সুতরাং এর মান হচ্ছে 10। অর্থাৎ এই ফাংশনের একটা উৎপাদক যদি x প্লাস 2 হয় এর মান হচ্ছে 10। এই হচ্ছে আমাদের ক নাম্বারের সলিউশন। আশা করা যায় যে এই সৃজনশীলটা আপনাদেরকে আমি বোঝাইতে পারছি। তো আর কোন অধ্যায়ের উপরে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান ক্লাস নিয়ে আসলে ভালো হয়, অথবা আপনাদের নিজস্ব কোনো বোর্ড আছে কিনা, বা আপনারা সমাধান করতে গিয়ে একটা প্রশ্ন যে এই প্রশ্নটা আমি সমাধান করতে গেছিলাম বাট সমাধান করতে পারি নাই, এরকমও যদি কেউ থাকেন সেটাও আমাকে জানাইতে পারেন। তাহলে আমাকে কমেন্টে জানাইলে আমি ওই সৃজনশীলটাই নিয়ে কি করব, পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমি এগুলো একদম ফ্রিতে দিতেছি, এবং আমি এটা চাই যে আমার এই ভিডিওগুলোর কারণে এই 27 ব্যাচ এবং 28 ব্যাচের স্টুডেন্টদের জন্য একটু হলেও যেন উপকৃত হয় ওরা। তো যে প্রশ্নগুলো আপনাদের আপনারা গাইডের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করবেন বোর্ডে আসা। যে প্রশ্নটাই সমাধান করতে ভুল হবে বা ওই লাইনটা যে বুঝতে পারবেন না, সেটা আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া এই বোর্ডের এই প্রশ্নটা আমি বুঝি নাই, এত বোর্ড এত সালের প্রশ্ন। আমি ওইটা এরকম বোর্ডে ওঠানোর পর আমি সুন্দর করে একদম সম্পূর্ণ সৃজনশীল আলোচনা করে দেব। আশা করা যায় যে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তো আজকের এই সৃজনশীল এখানেই সমাপ্ত, ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত। আমরা আগামী দিন দেখা হবে আমাদের অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।